তাহলে আমার সঙ্গে বসতে চলো। আপনি কি এতদিন বসতে চেয়েছেন স্যার? মিডিয়ার সামনে বসবো, মিডিয়ার সামনে সাবুন আসছে তারা, আপনি এতদিন বসেননি। প্রিন্সিপাল হাই 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 হাই, প্রিন্সিপাল হাই 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 হাই। ঘাটাল কলেজে তালাবন্দি প্রিন্সিপালের অফিস, ফি বৃদ্ধি এবং অনিয়মে উত্তাল ছাত্ররা। ঘাটাল পশ্চিম মেদিনীপুর। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ফের উত্তেজনা। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে ফের উত্তেজনা। নিয়মিত কলেজে না আসা ছাত্রছাত্রীদের অভিযোগ না শোনা এবং হঠাৎ অতিরিক্ত ফি বৃদ্ধির প্রতিবাদে প্রিন্সিপালের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন পড়ুয়ারা। বৃহস্পতিবার সকাল থেকে কলেজের ছাত্রছাত্রীরা প্রিন্সিপালের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ, একাডেমিক ও প্রশাসনিক নানা অনিয়ম চলছে কলেজে, বিশেষ করে হস্টেল এবং লাইব্রেরির সুবিধা না থাকা সত্ত্বেও বাড়তি ফি আদায় করা হচ্ছে। ছাত্রছাত্রীরা প্রিন্সিপাল মন্টু কুমার দাসের কক্ষের দরজায় তালা লাগিয়ে স্লোগান তোলে। অন্যদিকে প্রিন্সিপাল দাবি করেন এই অভিযোগগুলো ভিত্তিহীন। বেশ কিছু বহিরাগত কলেজ চত্বরে ঢুকে পরিবেশ অশান্ত করছে। এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ না হওয়ায় বিক্ষোভ জারি রয়েছে। ঘাটাল কলেজে আমাদের এখানে ফিস হচ্ছে অনার্সদের 4500 টাকা। আমাকে ঘাটাল কলেজের একটু পেমেন্টটা দেখাবে। ঘাটাল কলেজের এখানে অনার্সের ফিস হচ্ছে 4500 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন। আর পাশের হচ্ছে 3950 টাকা। অন্যান্য কলেজের তুলনায় আমাদের কলেজে অত্যধিক পরিমাণে ফিস আদায় করা হচ্ছে। আমাদের এই কলেজও বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারেই পড়ে, নারাজল কলেজও পড়ে, এমনকি চন্দ্রকোনা কলেজও পড়ে। চন্দ্রকোনা কলেজে নারাজল কলেজের এখন বর্তমান ফিস হচ্ছে 2100 টাকা পাশের আর 2600 টাকা অনার্সের। আমরা ফিস করানোর জন্য প্রিন্সিপালকে বহুবার জানিয়েছি। প্রিন্সিপাল আমাদের সাথে একমত হননি, আমাদের সাথে দেখাও করতে চাননি, আমাদের সাথে কোনো কিছু এই ব্যাপারে কোনো কথাই বলতে চাননি। বরং যারা ভর্তি হচ্ছে না তাদেরকে ফোন করে অফিসের স্টাফদের দিয়ে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে যে মার্কশিট আটকে দেবে, কাজ করাবে না, এক্সাম দিতে দেবে না। কলেজ ক্যাম্পাসে যাচ্ছে তাইভাবে লাঞ্ছিত বঞ্চিত আমাদেরকে শিকার হতে হচ্ছে। আমরা চাইছি এই ফিসকে যতটা সম্ভব নিম্নতর করে আনা হোক, নিয়মিত কলেজে ক্লাস হোক। ক্লাস হচ্ছে না, আমাদের কিছুদিন পর আর সেকেন্ড সেমিস্টারের এক্সাম, আমরা কিছুই প্রিপারেশন নিই না। এবার যদি ফেল করি আমরা 10 টাকার, তাহলে বলবে ছাত্রছাত্রীরা ক্লাস করছে না, কিন্তু আমাদের ক্লাসই হচ্ছে না ঠিকভাবে এটা। আর তাছাড়াও এই যে এত পরিমাণে দুস্থ ছাত্রছাত্রী যারা, তারা যে ছাড়ের একটা আবদার নিয়ে যাচ্ছে প্রিন্সিপাল স্যারের কাছে, প্রিন্সিপাল স্যারের মহৎ ব্যক্তি তিনি, যে তিনি যে ছাড়টা করবেন, তিনি ছাড় তো করছেন, অপরন্ত তাকে ঘুরিয়ে সমস্ত দুস্থ ছাত্রছাত্রীদেরকে লাঞ্ছিত বঞ্চিত করছেন তিনি। আমার নাম রোহন খান। তাহলে সে নিশ্চয়ই কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করবে এবং আমার গভর্নিং বডি তাদের সঙ্গে রয়েছে যে দুস্থ ছাত্রছাত্রীদের জন্য ফি ছাড় দেওয়া হবে। স্যার আন্দোলন হচ্ছে কিন্তু লিখিত আপনাকে কেউ কোনোদিন এখনো অভিযোগ জানায়নি, সেটাই তো? মানে লিখিত কেউ কোন বিষয় বলছি তো এই ছাড়ের আমার কাছে একটি লিস্ট এসছে। এবার লিস্ট আর আবেদন কি, একটি লিস্ট আছে, সেটিতে আছে 186 জনের নাম। 186 জনের নামের একটা তালিকা আমার কাছে এসেছে। কে দিয়েছে? যে ছাত্র এবার 6 সেমিস্টার পরীক্ষা দিয়েছে সে আমাকে একটা জমা দিয়েছে 186 জনের ছাড়। এবার ছাড় বললে কতটা ছাড় করব, কি করব? আচ্ছা, এবার যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দেবে, এখন সমস্ত অনলাইনে হয়, ভর্তি অনলাইনে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপের টাকাতেও অনলাইনে, কলেজকে দেবে, কলেজ ইউনিভার্সিটিতে দেবে। তাহলে ছাত্রছাত্রীরা কিন্তু অনেকেই ফিস দেয়নি। তাদের মধ্যে কি কেউ পরীক্ষায় বসতে পারেনি? তারা কিন্তু সমস্ত ফর্ম আমরা ফরওয়ার্ড করেছি এবং তারা পরীক্ষায় বসতে পেরেছে। যারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করলো অথচ অনলাইনে ফিস পেমেন্ট করলো না, কলেজে দেখা করলো না, তাদেরকে আমরা ফোন করেছিলাম কলেজ থেকে শিক্ষাকর্মীদের দ্বারা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফোন করেছিলাম। তখন সেখান থেকে যে উত্তর এসেছে যে আমরা কাউকে ফিস ছাড়ের জন্য, কাউকে ভর্তি হওয়ার জন্য বিভিন্নভাবে টাকা দিয়েছি। সেরকম 3টি নাম এসেছে। বেশিরভাগ ছাত্রছাত্রী ওরকম 3টি নাম বলেছে। হলো কিছু ছাত্রী এসে আমাদেরকে ফিজ রিসিট দাখিল করেছে, সেই ফিজ রিসিট আমরা চেক করছি। চেক করতে গিয়ে দেখছি যে সেগুলো হচ্ছে ডুপ্লিকেট ফিজ রিসিট। কিছু অডিও ক্লিপিংস আছে, যে অডিও ক্লিপিংসে বলা হচ্ছে যে হ্যাঁ আমাকে এই টাকা দিলে আমি ছাড় করে দেবো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো
এবার বলছি যে হ্যাঁ, এই জায়গাগুলো হওয়ার পরে একটি ছেলে লিখিতভাবে কমপ্লেন করেছে, তারপর আমরা গভর্নিং বডিতে মিটিং করেছি। গভর্নিং বডিতে মিটিং করে আমরা আগে ছাত্রটিকে দেখা করার জন্য চিঠি দিয়েছি। তারপরে পরে এই জিনিসগুলো তো আস্তে আস্তে আসছে। আমাদের কথা হয়েছে যে আমরা কয়েকদিনের মধ্যেই এটি আমি তো একা করতে পারি না, আমার গভর্নিং বডিতে বসে সিদ্ধান্ত নিয়ে তাহলে গভর্নিং বডিতে সিদ্ধান্ত নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ করব। যে কারণে আমার গভর্নিং বডি যেটা বলেছিলেন যে ছাড়ের জন্য যে আবেদনগুলি এখন সরাসরি আপনার কাছে আসবে সেইগুলির গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয়তা বুঝে আপনি করবেন। ফলে আমাদের যে ছাড়ের ব্যাপারটা পুরোপুরি বন্ধ আছে সেটা কিন্তু নয়, কিন্তু ছাড় নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এবার যেটাকে বলবেন চক্রান্ত, আমার মনে হয়েছে এটাই হচ্ছে মূল ইস্যু। সেই মূল ইস্যুটাকে অ্যাড্রেস করার জন্য অনেক ইস্যু আমার কাছে আসবে। তাহলে আমাকে কি এখন প্রমাণ করতে হবে আমি আমার যতদিন কলেজে আসার কথা সেই দিনগুলো আমি কলেজে আসি কি না, আমার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আছে, আমি ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স দিই না, কারণ আমি আসার পর থেকে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হয়েছে। আমার মাস্টারমশাইরা কিন্তু বায়োমেট্রিকও দেন, আবার পুরনো অভ্যাসে তারা খাতাতেও দেন, কিন্তু আমি খাতায় দিই না, কারণ আমি মেশিনে বিশ্বাস করি। এবং আমি যেদিন থাকি না অফিসিয়াল কাজে যাই সেখানে নির্দিষ্ট করে খাতায় লেখা আছে যে আমি কোথায় গিয়েছি, আর যদি ছুটি নেই সেই ছুটিটাও লেখা আছে। কেউ কেউ আমাকে বলেন স্যার আপনার ছুটি, আপনার তো সব দিনই ছুটি। বলছি না, আমার তো ছুটি আপনাদের মতোই পাও না, তাহলে আমার ছুটি নিতে অসুবিধা কোথায়? এইটা হচ্ছে। তাহলে এইভাবে মিথ্যা অভিযোগ করলে তো কিছু করার নেই আমাদের কাছে।